একজন কাস্টমার যখন হুট করেই দেখেন যে তার ফোনের টাচটি কাজ করছে না, তখন কিন্তু সে খুব স্বাভাবিকভাবেই টেনশনে পড়ে যান। কী ধরনের সমস্যা, হয়তো টাচ ডিসপ্লে খারাপ হয়ে গেল। কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের আসার পড়া বা কোনো কাজ করা ইতিপূর্বে হয়নি। তো এই ফোনটির কী ধরনের প্রবলেম হতে পারে এবং কি ফোনের টোটালি টাচ কাজ করছে না হুট করেই। আমি দেখতে পাচ্ছি যে ফোনটির ব্যাটারি চেঞ্জ করা, বাট আমি তারপরেও কনফার্ম হওয়ার জন্য এই ফোনটির যেহেতু ডিসপ্লে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, তো আমি আরেকটি ডিসপ্লে প্যানেলে এই ফোনটি বসিয়ে আমি মাদারবোর্ডটি চেক করে নেব যে আসলে কি টাচ ডিসপ্লে থেকে কোনো সমস্যা কিনা। আর যে ডিসপ্লে প্যানেলে বসিয়ে আমি কাজ করছি সেই ডিসপ্লে প্যানেলের ওই ফোনটি নিয়ে বিশাল হিস্টোরি রয়েছে। অনেকগুলো মাদারবোর্ড মিলিয়েও একটি ফোন কমপ্লিট করতে পারছি না দীর্ঘদিন যাবৎ। সেই হিস্টোরিটাও আমি নেক্সট ভিডিওতে বা খুব রিসেন্টলি একটা ভিডিওতে আমি আপলোড করব। দেখুন, এই টাচ ডিসপ্লেতেও কিন্তু একেবারেই টাচ কাজ করছে না। তো এই যে সমস্যাটি, এই সমস্যাটি ফিক্স করার পূর্বে আমি দেখে নিব যে মাদারবোর্ডে কোনো ধরনের পার্টস ব্রোকেন হয়েছে কিনা। দেখুন, ডিসপ্লে বা টাচ লাইনের যে অনেক সময় দেখা যায় ছোট্ট রেজিস্টর অনেক কিছু ভেঙে যায়, অনেক সময় হাত থেকে পড়ে যায়, যে কারণে ফোনগুলো কিন্তু টাচে কাজ করে না, ডিসপ্লে আসে না। এই ধরনের সমস্যা হতে পারে। আর একটি ফোনের যখন টাচ কাজ না করে এবং ডিসপ্লে আসে না, এই ধরনের সমস্যা হলে আমাদের উচিত, যদি ডিসপ্লে অ্যাভেলেবেল মার্কেটে থাকে, তাহলে একটি টাচ ডিসপ্লে লাগিয়ে জাস্ট চেক করা উচিত যে ফোনটিতে আসলে কি টাচ ডিসপ্লে লাগানোর পরে কাজ করে কিনা। একেবারে কাজ করার আগে এই কাজটি করতেই হবে, এটি আমি মনে করি যে এটি করা উচিত। দেন আমরা ডায়াগনোসিস করতে পারি, আমরা হচ্ছে লাইনগুলো চেক করতে পারি, লাইনগুলো মিটারের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি। আরও অনেক কাজ আছে, আমরা ডিএসওর মাধ্যমে একে একে চেক করতে পারি। আসলে অনেক লং প্রসেস। আর এই ফোনের কাজ যেহেতু আমি করেছি, সেম প্রবলেম। দেখুন, আমি এখন গ্লু কাট করে নেব, প্রসেসর রিবোলিং করব। আর এই ফোনটি যেহেতু অন আছে, অন একটি ফোন আমি উইদাউট ডেড রিস্কে আমি এই ফোনটি রিবোলিং করব। রিবোলিং করার পর আমি দেখব যে ফোনের টাচে কাজ করে কিনা। এটি হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়, এটি আমি দেখব যে করে কিনা এবং ফোনটি ঠিকঠাক মতো অন হয় কিনা। তো গ্লু কাট করার জন্য আমরা একটি ব্লেড নিব, আর অবশ্যই এই ব্লেডটি কিন্তু ধারালো হলে চলবে না। ধারালো ব্লেড দিয়ে অনেক সময় গ্লু কাট করতে গিয়ে নিচের লাইনগুলো কেটে যায় এবং আশেপাশের যে কম্পোনেন্টসগুলো থাকে, রেজিস্টর থাকে, অনেক সময় ক্যাপাসিটরগুলো, এগুলো কিন্তু উঠে যায়। এদিকে কিন্তু সতর্ক থেকে গ্লু কাট করতে হবে। যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো আসলে বলে বোঝানোর কিছু নেই। তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন। আর যারা নতুন রয়েছেন, অনেকেই কিন্তু আমার এই কনটেন্ট দেখে, ভিডিওগুলো দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু নিজেরা এই কাজগুলো করছেন। তো বাংলাদেশের অসংখ্য পোকো X3 Pro আমি রিপেয়ার করেছি, যে কারণে এখনো পর্যন্ত এই ফোনগুলো আমি পেয়ে থাকি এবং প্রতিদিন কম বেশি এই ফোনগুলো আসে, দেখা যায় যে কাজ করি। তো অনেকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করিনি, বা পারিবারিক কিছু বিষয় রয়েছে। পারিবারিক আমার বাবা অসুস্থ, তাকে দেখা যায় কিছুটা সময় দিতে হয়। সব মিলিয়ে কিছু পার্সোনাল বিষয়ের কারণেই আমি কন্টিনিউ করিনি ভিডিও। তো চেষ্টা করব ভিডিও আপলোড করার। দেখুন, র্যাম রিমুভ করে নিলাম খুবই স্মুথলি। আর এই র্যাম রিমুভ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন বাঁকা না হয়ে যায়। অতিরিক্ত একপাশে প্রেসার ক্রিয়েট করে যেন র্যামটি আমরা ভেঙে না ফেলি বা ভিতরে কোনো ড্যামেজ না হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা হিটের ব্যাপার খেয়াল করি। আমরা দেখা যায় যে টেম্পারেচার কিন্তু হাতের মাধ্যমেই কন্ট্রোল করা যায়, কম বেশি করা যায়। সেটি উঁচু নিচুর মাধ্যমে আপনার যখন আ নজলের আ নজলটি আপনি চেঞ্জ করবেন, চিকন বা মোটা এটি চেঞ্জ করবেন, তখন দেখা যাবে যে হিটের এবং এয়ারের কিন্তু তারতম্য হয়ে থাকে। সব মিলিয়ে আমি চেষ্টা করব, আমি খুব রিসেন্টলি আমি বেশ কিছু ক্যামেরা অলরেডি রেডি করেছি। আমি প্রত্যেকটি ডিভাইসের ভিডিও, মানে হট গান থেকে শুরু করে মিটার এবং পাওয়ার সাপ্লাই এবং মাইক্রোস্কোপ, এভরিথিং আমি ক্যামেরার আওতায় নিয়ে আসবো এবং কি একটি ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন যে সোল্ডারিং আয়রন থেকে শুরু করে কোনটা কত টেম্পারেচারে রেখে আমি কাজ করছি। এটি আমি আসলে উদ্যোগ নিয়েছি এবং কি আপনারা জানেন যে আমি একটি আম ল্যাব তৈরি করেছি, যেটি শুধু পার্সোনাল কাজের জন্য। শুধু আমি একাই এখানে বসে মাঝে মধ্যে কাজ করব। আসলে কাজ বলতে আমি কিছু এক্সপেরিমেন্ট করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই উদ্যোগ নিয়েছি, আপনারা যদি পাশে থাকেন সেটি হয়তো কন্টিনিউ করা সম্ভব হবে। কারণ যাদেরকে উদ্দেশ্য করে আমি এটি করছি, আসলে তারা যদি পাশে না থাকে তাহলে হয়তো সেটি করাও হবে না। তো যে কারণে বলি যে ভিডিওগুলো শেয়ার, লাইকের মাধ্যমে বা আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তো উৎসাহ দিলে সেটি করা যাবে।
আর এখানে প্রায় 10টির মতো ক্যামেরা আমার অ্যাড করতে হবে। সেক্ষেত্রে যেমন আহ, আপনার আই চার্জার থেকে শুরু করে আই চার্জার, তারপরে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং, অলমোস্ট 2টি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং আমার রয়েছে, এবং সেখানে আই চার্জার বা চার্জিং লোডিং দেখার জন্য 2-3টি ডিভাইস আছে। এরপর আপনার হচ্ছে মাইক্রোস্কোপের ভিডিও, মাইক্রোস্কোপের ডাবল ডাবল ভিডিও, এবং কি সেটির এসএমডি মানে হট গানের 2টি হট গানের ভিডিও, সেগুলো প্রত্যেকটির জন্য আলাদা ক্যামেরা অ্যাড করব, এবং ক্যামেরা থেকে সরাসরি চলে যাবে কম্পিউটারে, সেখান থেকে ভিডিওতে লাইভ মানে সবসময় দেখতে পাবেন। তো আমি এখন এই মুহূর্তে যে বিষয়টি দেখাচ্ছি, আসলে দেখুন এই শোল্ডারিং আয়রনের যে সমস্যাটি, এই শোল্ডারিং আয়রন অনেক সময় ধারালো হয়ে যায়, অনেক সময় কোনো কিছু শক্ত কিছুর সাথে লেগে দেখা যায় যে সেটি ধারালো হয়ে যাওয়ার কারণে আমরা যখন এই যে কাজ করি, ক্লিন করতে যাই, তখন দেখা যায় আইসির গায়ে আঁচড় লেগে যায় বা মাদারবোর্ডে রং উঠে যায়। এই সমস্যাগুলো হয় শুধুমাত্র এই সোল্ডারিং আয়রনের অমসৃণ বা রুক্ষতার কারণে। আসলে আমরা সোল্ডারিং আয়রন সম্পর্কে অনেক সময় সচেতন থাকি না, যে কারণে দেখা যায় যে কাজগুলো এলোমেলো হয়ে যায়। তো হুট করে যখন একটি কাজ করতে গিয়ে যখন আপনার মনে হবে যে সেখানে কোনো স্পট পড়ছে, তখনই সাথে সাথে সেটিকে হয় রিপ্লেস করতে হবে, অথবা সেটিকে ঘষে সমান করতে হবে। সেটি আমরা হতে পারে কোনো ধরনের সিরিজ কাগজের মাধ্যমেও ঘষে সেই সোল্ডারিং আয়রনের মাথাটি ক্লিন করে নিতে পারি বা সমান করে নিতে পারি। এগুলো ছোটোখাটো ট্রিক্স, এগুলো আসলে অনেকেই জানে, তারপরেও বলি। তো আমি চাই যে বাংলাদেশের যে টেকনিশিয়ান আমরা যারা রয়েছি, আমরা চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা কিন্তু উপহার দিতে পারবো মানুষকে, এবং কি বাংলাদেশের টেকনিশিয়ানরা অনেক মেধাবী, অনেক অভিজ্ঞ। আমি আমার জানা মতে অনেক সিনিয়র টেকনিশিয়ান বাংলাদেশে রয়েছে যারা খুবই ভালো কাজ জানেন, ভালো কাজ বুঝেন, করেন। তো হ্যান্ড স্কেলের ব্যাপারে আমরা অবশ্যই আরও বেশি সতর্ক থাকবো। আমরা যত বেশি সুন্দর সুন্দর কাজ করতে পারবো, ততই কিন্তু দেশ বা দেশের বাইরে থেকে মানুষ আমাদেরকে আসলে ভালো চোখে দেখবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেকে অনেক কাজ করছে। আমি মনে করি যে বাংলাদেশেও অনেকে অনেক ভালো কাজ করেন। সিনিয়র টেকনিশিয়ান অনেক ভালো ভালো অভিজ্ঞ টেকনিশিয়ানরা রয়েছেন। তো যাই হোক, আমি অলরেডি কিন্তু সিপিইউ রিবোলিং করে নিয়েছি, এবং সিপিইউ রিবোলিং শেষে আমি এটি ইনস্টল করব। আমাদের এই ফোনের যে প্রবলেমটি, সেটি কিন্তু আমরা জানি যে টাচ কাজ করতো না। ফোনটি রানিং ছিল কিন্তু টাচে কাজ করে না। আর সাধারণত টাচ কাজ না করা ফোনগুলোর সাধারণত আমরা মনে করি সেটি X2, পোকো X2-তে টাচ কাজ করে না, বা সিঙ্গেল সিপিইউ মনে করি। তো এই বিষয়টি আসলে সেরকম না। এই পোকো X3 প্রো ডাবল ডেকার সিপিইউ বা এই প্রসেসরেও কিন্তু এই সমস্যাটি আছে। ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এই বিষয়ে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তারপরেও আমি যে কারণে মুখস্থই বলতে গেলে এই কাজটি আমি শুরু করে দিয়েছি, সিপিইউ রিবোলিং। কিন্তু দেখুন, অভিজ্ঞতা আপনাকে কখনোই নিরাশ করবে না। আপনি যত অভিজ্ঞতা অর্জন করবেন, তত আপনার সামনের যে পথগুলো সেগুলো সুগম হবে। আপনি তত সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। তো অভিজ্ঞতা হচ্ছে নিজের সঙ্গী। যত বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়, সেটি নিজেকে সমৃদ্ধ করা মনে করি। তো আমি অনেক কাজে সময় দিয়েছি, অনেক ফেইল হয়েছি, অনেক সাকসেস হয়েছি। আর ভিডিওতে হয়তো আপনারা দেখতে পান যে সাকসেস হুটহাট করে কাজ করছি আর হয়ে যাচ্ছে। বিষয়টি এরকম না। অনেক বেশি পরিশ্রম করেও দেখা যায় যে অনেক ফোন কিন্তু আনসাকসেস হয়। সেম একটি বিষয় আজকের যে আরেকটি ফোনের বিষয়ে বললাম, সেই ফোনটির পিছনে আমি অনেক সময় দিয়েছি। কিন্তু ফোনটি কোনোভাবেই আ কমপ্লিট করতে পারছি না। মানে ফোনের একেবারে আমি একটি মাদারবোর্ড তাকে দিয়ে দিব। তারপরেও আমি কমপ্লিট একটি মাদারবোর্ড সেখানে শুধু প্রসেসর, র‍্যাম লাগিয়ে অন করে দিয়ে দিব। সেই ফোনটিও দেখি কাজ হচ্ছে না। তো এখানে তকদিরের কিছু বিষয় আছে। সেটিকে আমি বিশ্বাস করি যে নসিবে না থাকলে আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না যে একটি কাজ কমপ্লিট করে দেওয়া। সেটি যদি আল্লাহ পাক চান তাহলে হয়তো সম্ভব। এর বাইরে সম্ভব না। কারণ প্রত্যেক মানুষই অ্যা তার কর্ম এবং চেষ্টা সেটি করে, কিন্তু তার সাথে তার তকদিরটিও থাকে। তো শুধু আমি যদি অহংকার বা বলি যে এরকম যে এই ফোনটি আমি কাজ করেই ছাড়বো বা এটি আমার দ্বারা কোনো ঘটনাই না, আসলে বিষয়টি এরকম না। নাও হতে পারে, একটি ফোন ডেড হয়ে যেতে পারে। দেখুন, ফোন অন হয়েছে, পোকো লেখা এসেছে। তো
এই ফোনটির পোকো লেখা আসার পর আমি দেখব সেকেন্ড লোগো আসার পর আমার টাচ কাজ করছে কিনা। এটি হচ্ছে সমস্যা ছিল এই ফোনটিতে। তো আপনাদের ভিডিও কেমন লাগে? আর অনেকদিন পর যেহেতু ভিডিও আপলোড করছি, অবশ্যই চাইবো যে আমার পুরনো অনেক ভাইকে আমি মিস করি, যারা অডিয়েন্স রয়েছে আমার, যারা কন্টিনিউ আমাকে ভিডিও দেখতেন এবং কমেন্ট করতেন, বা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তারা কিন্তু আমাকে অনেক উৎসাহ দিয়েছেন দীর্ঘদিন। আসলে আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম বলতে পারেন। এর পিছনে বিশেষ কিছু কারণও রয়েছে, আমি সামনে হয়তো এক্সপ্লেন করব কোনো একটি ভিডিওতে। আহ, তো দেখুন, সেকেন্ড লোগো চলে এসেছে। আমার কাছে মনে হয়েছে যে ফোনটি অন হতে একটু স্লো করছে, একটু স্লোভাবে অন হচ্ছে। তো এ ধরনের সমস্যা হতে পারে রিবলিংয়ের পর। অনেক সময় কিছু ফোন আছে ইএমএমসি বা ইওএফএস রিবলিং করার পর ফোনগুলো কিন্তু অন হতে অনেক সময় লাগে। এরকম প্রবলেম কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। বিজিএ 254 কিছু ইওফেস আছে যেগুলো 2.1 বা 2.2 এই ধরনের ইওফেসের এই প্রবলেমটি হয়। দেখুন, ফোন স্টার্ট হয়েছে, একদম সম্পূর্ণ অন হওয়ার পর আমি দেখব টাচ কাজ করে কিনা। এখনো কমপ্লিটলি, এই তো দেখুন অন হয়েছে এবং টাচের যে লক পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটি চলে আসছে। তো যদিও পাসওয়ার্ড আমার জানা নেই, আমি জাস্ট এমনিতেই দেখব যে ঠিকঠাক মতো টাচে কাজ করে কিনা। তো আলহামদুলিল্লাহ এই ফোনগুলোর যে প্রবলেমগুলো এগুলো কিন্তু 100% সমাধান করা যায়। যদি ইনশাল্লাহ ঠিকঠাক মতো কাজ হয় তাহলে বলা যায় যে এই ফোনগুলো আগের মতো আবার চলবে। আর অনেক লম্বা সময় ধরে যেহেতু কাজ করছি, অভিজ্ঞতা থেকেই বলছি যে এই ফোনগুলো 1.5-2 বছর বা 2.5 বছর 3 বছরের মতো ফোনগুলো কন্টিনিউ চলার পর আবার হয়তো সিপিইউর প্রবলেম আসতে পারে, বাট আপনি ইউজ করতে পারবেন। ফোনটি একেবারে ড্যামেজ হয়ে যাবে না বা বাতিল হয়ে যাবে না।